নমস্কার। বাংলার সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বিজন তুমি কি। তাহলে শুরু করি গল্প বিজন তুমি কি। বিজন, তুমি কি কোনো অন্যায় করেছো? না, করিনি। বিজন, তুমি অত জোর দিয়ে বলছো কেন? তোমার মনে কি কোনো দ্বিধা আছে? ভালো করে ভেবে দেখো। না, কোনো দ্বিধা নেই। খুব ভালো করে ভেবে দেখেছি। আমি আদর্শের জন্য লড়াই করছি। তাহলে তুমি এরকমভাবে একজন হীন অপরাধীর মতন লুকিয়ে রয়েছো কেন? যে আদর্শবাদী তাকে কি এরকম মানায়? নিশ্চয়ই মানায়। এটা একটা স্ট্র্যাটেজি। আমি এখন বাইরে বেরোলেই পাগলা কুকুরগুলো আমায় ছিঁড়ে খাবে। যতদিন সবকটি কুকুরকে পিটিয়ে না মারা হচ্ছে। অন্ধকার ঘরটার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে বিজন। প্রচণ্ড গরমকালের দুপুর। আশেপাশে কোথাও কোনো মানুষজন নেই। বাইরে অশ্রান্তভাবে ঝিঁঝি ডাকছে। ঘুম এসে যাচ্ছে বিজনের। গেঞ্জিটা ঘামে ভিজে চপচপে হয়ে গেছে। গত 3 দিন ধরে পড়ে আছে এই গেঞ্জিটা। জামাটা খুলে রেখে দিয়েছে মেঝের ওপর। তার নিচে ঢাকা পড়েছে বড় ছুরিটা। ছুরিটায় এখন রক্ত লেগে নেই। বিজনের হাতেও রক্ত নেই। সে তো 3 দিন আগেকার ঘটনা। কাল রাত্রিবেলা স্নান করেছিল পুকুরে। এখন আবার স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু বেরুবার উপায় নেই দিনের বেলা। রতনটা জোর করে গোয়ারের মতন বেরোলো। এখনও আসছে না কেন রতন? বিজন মনে মনে বুঝতে পারছে এরকমভাবে নির্জন পোড়ো বাড়িতে লুকিয়ে থাকবার মানে হয় না। এখানেই ধরা পড়ার সম্ভাবনা বেশি। লোকজনের মধ্যে ফিরে যেতে হবে। ভিড়ের মধ্যে মিশে থাকাই নিরাপদ। রতন গেছে খাবার জোগাড় করে আনতে। 3 দিন ধরেই তো তাকে বাজে খাবার খেয়ে কাটাতে হচ্ছে। গরম গরম ভাত, ডাল আর আলু সিদ্ধ যদি পাওয়া যেত এখন, ঠিক অমৃতের মতন লাগতো। উফ, কতদিন যেন সব খাওয়া হয়নি। হিরণময় যে কোন দিকে ছিটকে চলে গেল কে জানে। ধরা পড়েনি, খবরের কাগজে নাম নেই, কিন্তু একা একা গেল কোথায়? ও তো জানতই যে এখানে এসে। বাঁ পাটা মুচকে গেছে বিজনের। ব্যথায় অসাড়। খিদে তেষ্টা গরমে ঘুম পেয়ে যাচ্ছে। রতনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই এখন। রতন না আসা পর্যন্ত ঘুমোলেও চলবে না যদি কোনো উটকো লোক হঠাৎ এসে পড়ে। বিজন, তুমি কি কোনো অন্যায় করেছ? না, করিনি। আবার ভেবে দেখো। এখন তো তুমি একা। নিজের কাছে লুকোবার দরকার নেই। না, অন্যায় করিনি। অন্যায়ের কোনো প্রশ্নই ওঠে না। দলের নির্দেশ ছিল হেমচৌধুরীকে শেষ করে দেবার। হেমচৌধুরী ছিল প্রগতিশীল দলের শত্রু। মুক্তির লড়াই চালাবার জন্যই তাকে সরিয়ে দেবার দরকার হয়েছে। সেখানে ব্যক্তিগত অন্যায়ের কোনো প্রশ্নই ওঠে না। 3 দিন আগে ভোরবেলা বিজন, হিরণময় আর রতন দাঁড়িয়েছিল হেমচৌধুরীর বাড়ির সামনের রাস্তার মোড়ে। হেমচৌধুরী রোজ ভোরবেলা বেড়াতে বেরোতেন। রতন আগে থেকেই খবর এনেছিল। উনি রোজ ঠিক 6:30টার মধ্যেই বেরিয়ে পড়েন। আশ্চর্য, সেদিন কিন্তু 6:30 বেজে গেলেও উনি বেরোননি। ওরা 3 জন দাঁড়িয়েছিল একটু দূরে দূরে, যেন কেউ কারুকে চেনে না। প্ল্যান সব ঠিক করাই ছিল আগে থেকে। অথচ সেই দিনই হেমচৌধুরীর বাড়ি থেকে না বেরোবার কারণ কি খবর পেয়ে গেছে আগে থেকে? অসম্ভব। ওদের দলের কেউ বিশ্বাসঘাতক নয়। হিরণময় কাছে এসে বলেছিল, আজ বোধহয় মক্কেল আর বেরোবে না। চলো, আবার কাল এসে অ্যাটেম্প্ট করা যাবে। রতন জিজ্ঞেস করেছিল, কেন বেরুলো না কেন? ঘুম ভাঙেনি বোধহয়।
মর্নিং ওয়াক করা যাদের স্বভাব তাদের ঠিকই ঘুম ভাঙে। সর্দি জ্বর টর হয়েছে বোধহয় টোধহয় নয়, ডেফিনেটলি জেনে যেতে হবে। আজ আর দাঁড়িয়ে থেকে কি হবে, খবর টবর নিয়ে কাল আসা যাবে। এরকম সামান্য কারণে প্ল্যান করা যায় না। বিজন চুপ করে শুনছিল ওদের কথা। এবার সেও বলেছিল, হ্যাঁ আমারও তাই মত। ফট করে প্ল্যান বদলানো উচিত নয়। মোটে তো 6:45 বাজে, আরও অন্তত আধ ঘন্টা ওয়েট করা যাবে। হিরণময় বলেছিল, এরপর বেশি রোদ উঠে গেলে কি আর কেউ মর্নিং ওয়াকে যায়? রাস্তাতেও লোকজন বেড়ে যাবে অনেক। বারুক, বড্ড চা খেতে ইচ্ছে করছে, চল ঝট করে 1 রাউন্ড চা মেরে আসি। পজিশন ছেড়ে 1 পাও নড়বি না হিরণময়, পরে চা খাবার অনেক সময় পাবি। আমরা সোলজার, আমাদের প্রত্যেক স্টেপে ডিসিপ্লিন মানতে হবে। রতন খুব জোর দিয়ে বলেছিল কথাগুলো। রতনের উপর কোনো কাজের ভার দিয়ে নির্ভর করা যায়। রতন এখনও আসছে না কেন? খাবার পায়নি? না পেলেও ফিরে আসা উচিত ছিল। এখানে কেউ ওকে চেনে না। যাই হোক, রতন পুলিশের হাতে ধরা পড়বে না কিছুতেই, ও ঠিক বেরিয়ে আসবে। তবে দালাল পার্টির লোকেরা যদি... আবার ঘুম এসে যাচ্ছে বিজনের। জোর করেও চোখ খুলে রাখতে পারছে না। আর কিছু না, যদি 1 কাপ চাও পাওয়া যেত এখন। রতন বলেছিল, পরে চা খাওয়াবো, অনেক সময় পাওয়া যাবে। হ্যাঁ, সময় আসবে। সমাজের শত্রুগুলো যেদিন সব কটা খতম হবে। হিরণময়ের মনটা একটু দুর্বল ছিল। যদি বেশি নার্ভাস হয়ে যায়... ঘুম আসছে, দারুণ ঘুম। এদিকে তো কোনো লোকজন নেই। বিজন কি একটু ঘুমিয়ে নিতে পারে না? একটুখানি ঘুম, অন্তত 5 মিনিট। দাদু, দাদু! একটি কচি গলায় ভয়ার্ত চিৎকার শুনে বিজন ধর্মর করে জেগে উঠল। সত্যিই ঘুমিয়ে পড়েছিল। কে চেঁচাচ্ছে? একটুক্ষণ কান পেতে শুনল। কোনো শব্দ নেই। মচকানো পাটা ঘষতে ঘষতে বিজন উঁকি মারল বাইরে। কেউ কোথাও নেই। অথচ সে স্পষ্ট শুনল একটা বাচ্চা মেয়ের চিৎকার। তাহলে কি সে স্বপ্নের মধ্যে শুনেছে? সেই মেয়েটা... বিজন, তুমি কি কোনো অন্যায় করেছ? না, কোনো অন্যায় করিনি। হেমচৌধুরী বাড়ি থেকে বেরিয়েছিল 7:05। বিজন, হিরণময় আর রতন একটু দূরে দূরে দাঁড়িয়ে। রতনের কাঁধে একটা ব্যাগ ঝোলানো। 3 জনেরই পকেটে হাত। 3 জন একবার চোখাচোখি করল। হেমচৌধুরী গলির মোড় পর্যন্ত এগিয়ে আসতেই... না, বিজন সে দৃশ্যটা আর ভাবতে চায় না। কেন বারবার মনে আসছে? অতীতের দিকে তাকানোর কোনো মানে হয় না। যা হবার তা তো হয়েই গেছে। এখন তাকে বাঁচতে হবে, আবার কাজে নামতে হবে। সামনে কত কাজ। এখনও মানুষের সমাজে দুশ্মনরা গিজগিজ করছে। বাঁচতে হবে। এরকমভাবে পোড়ো বাড়িতে লুকিয়ে থাকলে আর চলবে না। আজ রাত্রিরেই এখান থেকে বেরিয়ে... বাঁ পাটায় কিছু ওষুধ টষুধ না লাগালে যদি বেড়ে যায়। হেমচৌধুরীকে চিনতই না বিজন, আগে কোনো দিনও দেখেনি। সুতরাং তাকে খতম করার ব্যাপারে ব্যক্তিগত কোনো কারণের প্রশ্নই আসে না। রতন তাকে বলেছিল হেমচৌধুরী একজন শ্রেণী শত্রু, তাকে সরিয়ে দেওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছে। দলের নির্দেশে কাজ করেছে বিজন। শুধু সেই মেয়েটা... আশ্চর্য, একজন মানুষ সম্পর্কে যখন ভাবা হয় তখন কথাটা মনেই পড়ে না যে সে কারুর সন্তান বা কারুর ভাই বা কারুর বাবা, তার জীবনের সঙ্গে অনেক কিছু জড়িত। বিজন, তুমি কি অন্যায় করেছ? না, আমি কোনো অন্যায় করিনি। প্রথম ছুরির আঘাত করেছিল রতন। তারপর ওরা 3 জনেই একসঙ্গে এত জোরে দৌড়ে গিয়ে হেমচৌধুরীর গায়ের ওপর গিয়ে পড়েছিল যে তিনি আত্মরক্ষা করার সামান্য সুযোগও পাননি। হকচকিয়ে গিয়েছিলেন। চোখ ভর্তি বিস্ময় নিয়েই মারা গেলেন। প্রথম আঘাত খেয়েই চেঁচিয়ে উঠেছিলেন, ওরে বাবা রে, এ কি!
মেরো না, আমাকে মেরো না। সেই সঙ্গে একটা শিশুর চিৎকার। খবর রাখা হয়েছিল যে হেমচৌধুরী রোজ সকালে বেড়াতে বেরোন, কিন্তু কথা কেউ বলেনি যে ওর সঙ্গে ওর নাতনিও থাকে। 5-6 বছর বয়স, টুকটুকে সুন্দর চেহারা, জাপানি পুতুলের মতন দেখতে, মাথার চুলগুলো রেশমের মতন। আগে ওই বাচ্চা মেয়েটিকে ওরা লক্ষ্যই করেনি। বিজন প্রথম ছুরি তুলেই ওকে দেখতে পেয়েছিল, কিন্তু তখন আর ফেরার পথ নেই। তখন রতন পরপর 2 বার ছুরি মেরেছে হেমচৌধুরীর ঘাড়ে। কথা ছিল প্রত্যেককেই করতে হবে, প্রত্যেকেরই হাতে যেন লাগে রক্ত, কেউ যেন দায়িত্ব এড়াতে না পারে। তখন আর ফেরার পথ নেই বিজনের। হেমচৌধুরী পড়ে গেছেন মাটিতে, রতন তার ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিজনও ছুরিটা তুলে মারল। আর একদিকে হিরণময়। হেমচৌধুরী পড়ে চিনতে পেরেছেন, রতনের হাত জড়িয়ে ধরার চেষ্টা করে বলছেন, হে কি রতন, বাঁচাও, মেরো না আমাকে। সুতরাং তখন আর হেমচৌধুরীকে একটুও বাঁচিয়ে রাখা চলে না, একবারে শেষ করে দিয়ে যেতে হবে। অনেক সময় এই রকম পরিস্থিতিতে বয়স্ক সঙ্গীরা ভয়ে পালিয়ে যায়। হেমচৌধুরীর সঙ্গেও যদি বয়স্ক কেউ থাকতো, ওদের বাধা দেবার বদলে নিজের প্রাণ সামলাতো। কিন্তু শিশুর তো ওরকম ভয়বোধ নেই। সে বোধহয় প্রথমে বুঝতেই পারেনি কি হয়ে যাচ্ছে। সে দাদু দাদু বলে চিৎকার করে জড়িয়ে ধরল হেমচৌধুরীকে। তখনও হেমচৌধুরীর শরীরে প্রাণ আছে। এই অবস্থায় ফেলে যাওয়া যায় না। যেটুকু সময় বেঁচে থাকবে তার মধ্যেই রতনের নাম বলে দেবে, কিন্তু আবার মারতে গেলে মেয়েটার গায়ে লাগবে। রতন চাপা গর্জন করে বিজনের দিকে তাকিয়ে বলে দিল, মেয়েটাকে সরা। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে বোমা বার করেছে রতন। পালাবার সময় ব্যবহার করতে হবে। বিজন টেনে হিঁচড়ে দূরে সরিয়ে দিল মেয়েটাকে। তার হাতের রক্ত লাগল মেয়েটার বাহুতে। রতন ততক্ষণ বোমা ছুঁড়েছে হেমচৌধুরীর গায়ে। শেষবারের মতন দেখছিল বিজন। সেই মেয়েটার মুখখানা যেন নীল হয়ে গেছে, বিস্ফারিত 2টি চোখ। বিজন, তুমি কি অন্যায় করেছ? না, করিনি। আগে জানতাম না সঙ্গে ওই বাচ্চা মেয়েটা থাকবে। একটা নিষ্পাপ শিশু, তার চোখের সামনেই বীভৎস কাণ্ড হয়ে গেল। ও কি সারা জীবনে আর সুস্থ হতে পারবে? ও তো কোনো দোষ করেনি। ওর জীবনটা যদি নষ্ট হয়ে যায়, আমি দায়ী নই। সেজন্য আমি দায়ী নই। এটা একটা অ্যাক্সিডেন্ট। ওই মেয়েটার দাদু তো গাড়ি চাপা পড়েও মারা যেতে পারত। কিন্তু মানুষের হাতে মানুষের মরাই পৃথিবীর সবচেয়ে বীভৎস দৃশ্য। ওই মেয়েটির চোখের সামনে ভুলে যাবে, সব ভুলে যাবে। যদি না ভোলে, বিজন, তোমার মনে কি কোথাও কোনো দাগ কাটেনি? না, আমি যা করেছি আদর্শের জন্য। ওরকম একটা বাচ্চা মেয়ে এসে ভিকটিমের দেহের ওপর ঝাঁপিয়ে পড়বে, এটা তো আগে ভাবিনি। সন্ধে হয়ে গেল, তখনও রতন ফিরল না। খিদে আর পায়ের যন্ত্রণা মিলিয়ে অসহ্য হয়ে দাঁড়ালো বিজনের কাছে। কিছুই যখন করার নেই, বিজন আবার ঘুমিয়ে পড়ল। সারা রাত মরার মতন পড়ে পড়ে ঘুমোলো বিজন। ভোরবেলা বেরিয়ে পড়ল সেই লুকোনো আশ্রয় থেকে। এখন আর তার কোনো ভয় নেই। এখন আর সে আত্মরক্ষার জন্য সতর্ক নয়। তাকে মানুষের মধ্যে ফিরে যেতেই হবে। দিন 7 মধ্যে বিজন অনেকটা সুস্থ হয়ে উঠল। ফিরে এলো বাড়িতে। তাকে কেউ সন্দেহ করেনি। পুলিশ তাকে খোঁজ করে না। সে এখন পরিষ্কার জামা পরে রোজ দাড়ি কামায়। রাস্তায় যখন বেরোয়, সমস্ত মানুষের মধ্যে সে মিশে যায়। তাকে আলাদা করে চেনা যায় না। কেউ বুঝতে পারবে না মাত্র দিন 10 আগে তার হাত মানুষের রক্তে লাল হয়েছিল। মাঝে মাঝেই বিজন নিজেকে প্রশ্ন করে, আমি কি অন্যায় করেছি? সঙ্গে সঙ্গেই সে দৃঢ়ভাবে উত্তর দেয়, না, অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। আদর্শের জন্য। হঠাৎ হঠাৎ অন্যমনস্কভাবে বিজন হাঁটতে হাঁটতে চলে আসে হেমচৌধুরীর বাড়ির রাস্তায়। অদ্ভুতভাবে তাকিয়ে থাকে বাড়িটার দিকে। কি একটা দুর্বোধ্য কারণে তার ইচ্ছে হয় ওই বাড়ির মধ্যে ঢুকতে। ইচ্ছেটা এমনই তীব্র যে
একদিন সে একেবারে ওই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায়, যেন এক্ষুনি সে কলিং বেলে হাত দেবে। বাড়িটাতে কিংবা সামনের রাস্তায় সেদিনের কোনো চিহ্নই নেই। বাড়িটার দরজা জানালা বন্ধ, নিস্তব্ধ, কিন্তু রাস্তা দিয়ে ঠিক আগের মতোই লোক চলাচল করে। পানের দোকানের সামনে ভিড়, বাড়িতে বাড়িতে রেডিও বাজে। ঠিক যে জায়গায় হেমচৌধুরী পড়ে গিয়েছিলেন, বিজন সেখানে দাঁড়ায়। আজ তার হাতে রক্ত নেই, কেউ তাকে চেনে না। পরপর কয়েকদিন ও পাড়ায় এসে ঘোরাঘুরি করার পর বিজন নিজেই আবার সচেতন হয়ে গেল। এরকমভাবে সে আসছে কেন? এটা কি বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তার মধ্যে কি বিবেক যন্ত্রণা জেগেছে? না, মোটেই না। সে তো কোনো অন্যায় করেনি। তবু যুক্তিহীনভাবে তার প্রাণপণ ইচ্ছা হয় হেমচৌধুরীর বাড়িতে একবার ঢুকতে, একবার সে দেখে আসতে চায়। একজন মানুষ শুধু একজন আলাদা মানুষ নয়, সে কারুর ভাই, কারুর স্বামী। বাড়ির মধ্যে ঢুকতে পারে না বিজন, কিন্তু ও পাড়ার পানের দোকানের সামনে অনাবশ্যকভাবে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকে। তারপর কিছু না ভেবেই সে পানওয়ালাটাকে জিজ্ঞেস করে, আচ্ছা, হেমচৌধুরী কোন বাড়িতে থাকেন? পানওয়ালা সন্ত্রস্তভাবে তাকায়, তারপর দ্রুত উত্তর দেয়, উনি তো মারা গেছেন। এ কথা শুনে চমকাবার ভান করা উচিত ছিল বিজনের, কিন্তু সে ব্যাপারে মাথা ঘামায় না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার আস্তে আস্তে জিজ্ঞেস করে, একটা ছোট মেয়ে, 5-10 বছর বয়স, ওই বাড়িতে থাকে, তার কোনো খবর জানো? পানওয়ালা চোখ নিচু করে দ্রুত রাস্তার দিকে তাকায়, তারপর নিঃস্ব মানুষের মতন বলল, তার কথা আর বলবেন না বাবু। রোজ আমার দোকান থেকে টফি কিনে নিয়ে যেত। আজ 10 দিন ধরে তার জ্ঞান ফেরেনি, অনবরত ভুল বকছে। ওরই তো চোখের সামনে। বোধহয় বাঁচবে না, এরপর আর না বাঁচাই ভালো। বিজন হনহন করে চলে গেল দোকানটার সামনে থেকে, আর কোনো দিকে তাকালো না। হাঁটতে লাগলো অনেকক্ষণ ধরে, হাঁপিয়ে না যাওয়া পর্যন্ত। তারপর একটা পার্কের রেলিং ধরে যেই দাঁড়িয়েছে, অমনি তার মনের মধ্যে আবার সেই প্রশ্ন, বিজন, তুমি কি অন্যায় করেছ? বিজন জোর দিয়ে বলল, না। সেই সঙ্গে সঙ্গেই সে সেই অন্ধকারে একা পার্কের রেলিং ধরে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বিজন তুমি কি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।